এবার একটা ছবি দেখাই আপনাদের, দেখুন স্কুলের পড়ুয়ারা তারা নদী পেরিয়ে কোথাও একটা যাচ্ছে, কোথাও নয় স্কুলে যাচ্ছে, কারণ নদী পেরোলেই তাদের স্কুল। আর সেইভাবে নদীর পেরোনোর জন্য কোনো সেতু নেই, তাই হেঁটেই এভাবে নদী পারাপার হতে হয়। বাঁকুড়া শিমলাপালে স্কুলের পথে পদে পদে বিপদ। স্থানীয়রা চাইছেন যে প্রশাসন এই যে নদী, এই নদীর উপরে সেতু তৈরি করে দিক, তাহলেই এই সমস্যার সমাধান হবে। নদী পেরোনোর জন্য ব্রিজ নেই, নৌকাও নেই, তাই প্রতিদিন এভাবেই যেতে হয় স্কুলে, ঝুঁকি নিয়ে। বাঁকুড়ার শিমলাপাল, এখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। এই নদীর একপারে সাঁইড়ি, আকড়ো, পুইপাল সহ বেশ কয়েকটি গ্রাম। এখানে কোনো স্কুল নেই। কাছের স্কুল বলতে নদীর ওপারে লায়েকপাড়া হাই স্কুল, মিনিট 10-এর পথ, না হলে 15 কিলোমিটার দূরে যেতে হয় স্কুলে। তাই প্রতিদিন নদীতে হেঁটেই স্কুলে যায় পড়ুয়ারা। বর্ষায় দুর্ভোগ বাড়ে, ফুঁসে ওঠে শিলাবতী, তখন যাতায়াত বন্ধ হয়ে যায়। আমাদের এখানে কোনো ব্রিজ সেরকম নেই, তাই আমাদের নদী পেরিয়ে যেতে হয়। অনেকটা, ওখান দিয়ে পুরোটা ঘুরে ঘুরে যেতে হবে। তাছাড়া তো ওখানে আর ব্রিজ নেই না, নদীটা পেরোনোর জন্য শিমলাপালে একটা ব্রিজ আছে। বাড়লে কি অবস্থা হয়? তখন আর ঘরে থাকে বাচ্চারা সবাই। পরীক্ষার সময় শিমলাপাল দিয়ে টোটো ভাড়া করে পাঠানো হয়। টোটো ভাড়া এইখানকে আসতে 200 টাকা লাগে। হেঁটে নদী পেরোতে হয় বড়দেরও। স্থানীয়রা চান পাকা ব্রিজ করে দিক প্রশাসন। আমরা দেখছি মানবিক ভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি, কতটা করা সম্ভব। আমাদের শিলাবতীতে বেশিরভাগ সময় জল কম থাকে, সমস্যা হয় না। শুধুমাত্র বর্ষার সময়টাতে সমস্যা হয়, সেটাকে যদি কোনো টেম্পোরারি সলিউশনের রাস্তা আমি বার করতে পারি তাহলে চেষ্টা করব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। বাজারে নতুন আলুর দাম বাড়ার আশঙ্কা থাকছে, কারণ পাঞ্জাব থেকে উচ্চ ফলনের আলুর বীজ ঢুকেছে দেরিতে। দামও গতবারের থেকে বেশি, ফলে অনেকেই লোকাল আলু বীজ দিয়েই চাষ করছেন। এতে ফলন হবে কম, আর নতুন আলুর দামও বাড়ার আশঙ্কা। নভেম্বরের শেষ থেকে শুরু হয়েছে আলুর চাষ। পশ্চিমবঙ্গের কৃষকদের বড় ভরসা পাঞ্জাব থেকে আসা আলু বীজ। এটা গুণমানে ভালো, ফলনও বেশি হয়, কিন্তু সেই বীজ এবার পশ্চিমবঙ্গে ঢুকেছে দেরিতে। দামও গতবারের থেকে বেশি, তাই অনেকেই লোকাল আলু বীজ দিয়ে চাষ শুরু করে দিয়েছেন। এতেই দেখা যাচ্ছে সিঁদুরে মেঘ, কারণ লোকাল আলু বীজে ফলন কম। ফলে ফেব্রুয়ারিতে নতুন আলু যখন বাজারে আসবে, তখন চাহিদা থাকলেও সেই মতো যোগান দেওয়া মুশকিল। ফলে আলুর দাম চড়া থাকারই আশঙ্কা। আমার বিঘেতে যদি 100 আলু হয়, পাঞ্জাবেতে 100-র বেশিও হয় সেরকমভাবে চাষ করলে, কিন্তু লোকাল আলু করলে সেটা 60টা 55-60টার বেশি হবে না। তাহলে আলুর চাহিদাটা কিন্তু বেড়ে যাবে। এখন যে দাম আলুর, নতুন আলুরও আশা করি সেই দামই থাকবে। পাঞ্জাব আলুর বীজের দামের জন্য আমরা লোকাল আলুটাই, চাষির আলুটা, চাষ করা আলুটাই আমরা বসাচ্ছি। সেই আলুটাই আমরা বসিয়ে সেই আলুটার ফলন 50% কম হবে। আগামী বছর আবার যেমন খোলা মার্কেটের দাম যেমন উঁচু থাকবে, দাম বাড়বে। হ্যাঁ, মানে খরচ হিসেবে দামটা অনেকটাই বাড়ার সিদ্ধান্ত থাকছে। কৃষকদের দাবি, এবছর পাঞ্জাবের আলু বীজের দাম অনেকটাই বেশি। এক বস্তার দাম 3 থেকে 4 হাজার টাকা, গতবার ছিল 2000 টাকার মধ্যে। এই কারণে অনেকেই লোকাল আলু বীজ দিয়েই চাষ করছেন, তাই পাঞ্জাবের আলু বীজের বাজার ধাক্কা খেয়েছে। চাষ মোস্ট প্রবাবলি শেষের মুখেই, 1-2% চাষ ফিনিশিং দিতে বাকি আছে। বীজ বিক্রি হচ্ছে না, প্রায় 2500, 2600, 2800 টাকা পারচেসিং বীজ। এর মূল কারণ হচ্ছে পাঞ্জাবিরা পয়সা নিয়ে মাল ঠিক মতো ডেলিভারি টাইমে দেয়নি বলেই সব বীজ ব্যবসায়ীরা আজকে বিপর্যস্ত। আলুর ভালো মান এবং ভালো ফলনের জন্য ভরসা পাঞ্জাবের বীজ, কিন্তু এই নির্ভরতা আর কতদিন? রাজ্যে পশ্চিম মেদিনীপুরে আনন্দনগর বলে একটা আছে, আনন্দপুর, ওখানটায় আমরা করছি। গভর্নমেন্ট থেকে বীজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং হচ্ছেও। নিউজ 18 বাংলা। এবার দেখাবো ভুটান সীমান্ত লাগোয়া জলপাইগুড়ির চামুরচি। ভুগছে
জল কষ্টে। খাবার জলের সমস্যা মেটাতে বছর 3 আগে উদ্যোগ নেয় জনস্বাস্থ্য কারিগরি দফতর। রিজার্ভার তৈরির কাজ শুরু হয়, কিন্তু তা আজও শেষ হয়নি। তাই জল কষ্ট আজও মেটেনি। আজও চামুরচির বড় ভরসা ভুটানের ঝর্ণার জল। পাঁচিলের ওপারে ভুটান, এপারে ভারত। জলপাইগুড়ির চামুরচি, পাঁচিলের নিচ দিয়ে গিয়েছে পাইপ। ভুটানের ঝর্ণার জল এই পাইপের মাধ্যমে চামুরচিতে ঢোকে। আজও এই ঝর্ণার জলেই চামুরচির তেষ্টা মেটে। ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি, এখানে দীর্ঘদিন ধরেই জলের কষ্ট। এই সমস্যা মেটাতে তৎপর হয় জনস্বাস্থ্য কারিগরি দফতর। 2021 সালে চামুরচিতে জলের রিজার্ভার এবং পাম্প হাউস তৈরির কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, সেই কাজ চলছে অত্যন্ত ঢিমে তালে। মাঝপথে কাজ বন্ধ করে দেন ঠিকাদার, পরে আবার কাজ শুরু হয়, কিন্তু আজও তা শেষ হয়নি। দেখতে দেখতে 3 বছর কেটে গেল, ফলে জলের সমস্যাও মেটেনি। চামুরচির ডিপা লাইন, সেরা লাইন, তেলিফাটক চেকপোস্টের বাসিন্দাদের আজও তেষ্টা মেটাতে হয় ভুটানের ঝর্ণার জল খেয়ে। বর্তমানে আমাদের এই এরিয়াতে ভুটানের উপর ডিপেন্ড করতে হচ্ছে। ওখানটায় যে ঝর্ণার জল আছে, ঝর্ণাতে গিয়ে পাইপলাইন করা হয় ইন্ডিয়া থেকে, গিয়ে ওখানে প্রশাসনের সাথে পারমিশন নিয়ে ওই জলটার উপর ডিপেন্ড করে। যদিও জলটা খুব ডলোমাইট মিশ্রিত জল, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক। ভুটান সীমান্ত এরিয়া সমুদ্রটা দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার উদাসীন একদম, উনি কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা সবাই এখানকার ভুটানের জলের উপর নির্ভরশীল। বর্তমান এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে পাইপ। হ্যাঁ, ওই পাইপ থেকে ঝর্ণার জল আসে, ওটাই আমরা সব প্রায় কমপ্লিট ট্যাঙ্কি, বোরিংও কমপ্লিট। তো এই ট্যাঙ্কি চালু হলে কি সমস্যা মিটবে? কিছু আশা করা যায় যে জলের সমস্যা মিটবে। ওটা নতুন করে আবার কি ওটা তৈরি হচ্ছে আর কি। ওটা হলে কি জলের সমস্যা? হ্যাঁ, ওটা হলে আরো। এর আগে ওটা হওয়ার কথা ছিল, যে সাপ্লাইয়ার ওটা কন্ট্রাক্টর ওটা পেয়েছিল, হ্যাঁ তিনি আবার ওই কাজটাকে ছেড়ে চলে গেছিলেন, সেই জন্য ওইটা একটু দেরি হয়ে গেছে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের ইকো পার্কের ছবি দেখাচ্ছি। জানেন কি, কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল এই ইকো পার্ক, কিন্তু সেই ইকো পার্কের আজকের ছবিটা দেখুন। বিহাল অবস্থা, ঝোপ জঙ্গলে ঢাকা পার্কের অধিকাংশ জিনিস নষ্টের মুখে। রাতে পার্কের মধ্যেই মদের আসর বসার অভিযোগ স্থানীয়দের। আর নতুন করে পার্ক তৈরির পরিকল্পনার কথা জানান ডিএফও। দেখুন। ইকো পার্কে আগাছার জঙ্গল, অযত্নে বেহাল দশা, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল। এ ছবি ঝাড়গ্রামের ইকো পার্কের, এতেই ক্ষুব্ধ স্থানীয়রা। এখন বেহাল অবস্থায় তো জঙ্গল হয়ে যাচ্ছে, সাইডে কিছু ছাগলে খেয়ে নিচ্ছে, কিছু মানুষ কেড়ে নিচ্ছে, চারদিক থেকে চুরি চামারি হচ্ছে। এখানে আমরা চাইছি পার্কটা হোক, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এই শীতের মরশুমে ঝাড়গ্রামে প্রচুর ঘোরার জায়গা এবং টুরিস্ট আসছে, আমাদের পার্কও টুরিস্ট আসুক, ঘুরুক। ঝাড়গ্রাম পুরসভার 5 নম্বর ওয়ার্ড, এখানেই বন দপ্তরের 7 একর জমিতে তৈরি হয় ইকো পার্ক, প্রায় 2 কোটি টাকা খরচ করে। কিছুটা অংশের কাজ শেষ করেই পার্ক খুলে দেওয়া হয়। প্রথম দিকে পুকুরে মাছ চাষ, বোটিং হতো। গাড়ি নিয়ে পার্ক ঘুরে দেখতে রাস্তাও ছিল। পরে পরিকল্পনা ছিল প্রজাপতি পার্ক তৈরির, কিন্তু স্থানীয়দের দাবি 6 মাস মতো পার্ক ঠিকঠাক চলে, তারপর পার্কের কাজ শেষ না করেই উধাও হয়ে যান ঠিকাদার। তখন থেকেই রক্ষণাবেক্ষণের অভাবও দেখা দেয় বলে অভিযোগ। এভাবেই চলতে চলতে আজ পার্ক বেহাল, অধিকাংশ জিনিসই আজ নষ্টের মুখে। অভিযোগ, নজরদারির অভাবে রাত হলেই বসছে মদের আসর। সন্ধ্যা হলে কি দুষ্কৃতকারীদের আড্ডা হয়? হ্যাঁ, আড্ডা হয়, এখানে আড্ডা হয়, এখানে মদ খাওয়া হয়, অনেক লোক জুটে। কোনখানে মদ? ওই পার্কটাতে বোতল সব পড়িয়েছে। পার্ক নিয়ে একটু চিন্তা ভাবনা চলছে, তো মোস্ট প্রবলি আমি একটা ডিপিআর তৈরি করে একটু পাঠাবো প্রপোজাল জন্য। আমি চেষ্টা করব কি পার্ককে যদি অ্যাক্টিভেট করা যায় ঝাড়গ্রাম পাবলিক।
মূলত চেয়েছিল এখানকার মানুষের উন্নয়নের কথা ভেবেই সরকার টাকা দিয়েছিল যে এখানে যদি ইকো পার্ক গড়ে ওঠে তাহলে পর্যটকরা আসবে এবং এখানকার মানুষের অর্থনীতি অনেকটাই উপার্জন বাড়বে। সে জায়গা থেকে এখন অবস্থা হয়ে দাঁড়িয়েছে বেহাল। বন দপ্তরের ডিওপোর সাথে কথা বললে তিনি যেটা জানিয়েছেন যে শীঘ্রই হয়তো এই পার্ককে আবার নতুনভাবে সাজিয়ে তোলা হবে। কবে তোলা হবে তার দিকে তাকিয়ে থাকবো আমরা। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।